2026 এইচএস ফোর্থ সেমিস্টার ফিলোসফি সাজেশন মিলের সহপরিবর্তন পদ্ধতি। এই নোটটা ভীষণ গুরুত্বপূর্ণ, 100% কমন। যারা এখনও এই নোটটা মুখস্থ করনি, ফটাফট এই নোটটা কিন্তু মুখস্থ করে নেবে। ভীষণ গুরুত্বপূর্ণ এই নোটটা, বড় মার্কেরও জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ছোট মার্কের জন্য। এক জায়গা তো আসবেই, হয় বড় বড় প্রশ্নে আসবে, নাহলে ছোট প্রশ্নে আসবে। মুখস্থ তোমাকে করতেই হবে। আর যাদের কাছে এই নোটটা নেই, আমি শেয়ার করছি পুরো নোটটা, তোমরা খাতায় লিখে নাও। আর ফোর্থ সেমিস্টারের ফুল ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করলে প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। লজিক থেকে শুরু A to Z লজিক দেখলেই পারবে, কিভাবে ঘুরিয়ে আসবে সমস্ত লজিক। শিখতে পারছো না, দেখে নাও কিভাবে আসবে পরীক্ষায়, সব আছে। প্লেলিস্ট ভিজিট করো, সব পেয়ে যাবে। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, যাদের যাদের ফুল ক্লাস দরকার। স্কুল গ্রুপ ফ্রেন্ডসকে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো নোটটা দেখা যাক। মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। এর মধ্যে যে বিষয়গুলো চাইবে সেটা সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা, এটা নিয়ে পুরো নোটটা। এবার যদি ছোট প্রশ্ন আসে, তোমাকে আলাদাভাবে বলতে পারে সংজ্ঞা, আকার লেখো, দৃষ্টান্ত লেখো, সুবিধা লেখো, অসুবিধা লেখো। আর যখন পুরোটা চাইবে, মোট কথা এই নোটটা মুখস্থ করলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে এই মিলের সহপরিবর্তন পদ্ধতি সম্পর্কে। ক্লিয়ার? তো দেখো নোটটা, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। এবার হচ্ছে নোটটা লিখতে হবে। আমি যেখান থেকে দেখাচ্ছি সেটাই তোমরা অবশ্যই, যাদের নোটটা খাতায় লেখা আছে তোমাদের, তোমরা অবশ্যই মুখস্থ করে নাও, ওটা করলেই হয়ে যাবে। আর যাদের নোট নেই, তারা এই নোটটা খাতায় লিখে নিতে পারো। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন নোট তোমরা প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে। তো এখানে তোমরা হচ্ছে প্রথমত ভূমিকাটা লিখে নেবে, ভূমিকাটা উত্তর এখান থেকে লিখে নেবে, ঠিক আছে? এরপরে পার্টটা হচ্ছে তোমাদের লিখতে হবে সংজ্ঞা। সংজ্ঞা সংজ্ঞা হচ্ছে তোমরা এখান থেকে এই যে পার্ট থেকে এখানে যা আছে এগুলো লিখবে। এটা লিখে তারপর তোমাদের হচ্ছে এখানে এই পর্যন্ত তোমরা হচ্ছে লিখবে, এই পর্যন্ত লিখবে, বা সংজ্ঞা হচ্ছে কমপ্লিট, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে দৃষ্টান্ত, দৃষ্টান্ত যেটা হচ্ছে মূর্ত আকার, এই পয়েন্টটা তোমরা লিখবে। এই পয়েন্টের মধ্যে তোমরা হচ্ছে পূর্ববর্তী ঘটনা যেভাবে এখানে আছে, যেমন তোমরা মনে করো পার্থক্য করতে, সেরকমই হচ্ছে লিখতে হবে। হ্যাঁ, পূর্ববর্তী ঘটনা যেভাবে আছে সেভাবে লিখবে। এক সাইডে বাঁ পাশে লিখবে পূর্ববর্তী ঘটনা, ডান সাইডে লিখবে পরবর্তী ঘটনা। পূর্ববর্তী মানে হচ্ছে কারণ, আর পরবর্তী ঘটনা হচ্ছে কার্য। তো এখানে হচ্ছে তোমরা এই পার্টটা তারপর পার্থক্যের মতো যেভাবে তোমরা পার্থক্য করতে, পূর্ববর্তী ঘটনা নিচে এগুলো পরপর লিখবে। প্রত্যেকটা লাইনের সরাসরি পরবর্তী ঘটনার সেম লাইনগুলো লিখবে। এটা লিখলে এই লাইনটা লিখবে সোজাসুজি, এই লাইনটা লিখলে এই লাইনটা সোজাসুজি, এই লাইনটা লিখলে এইভাবে তোমরা লিখবে। তারপর শেষে হচ্ছে তোমরা দেখো এখানে ফুল স্টপ, অতএব দেওয়া আছে, গাড়ির গতিবেগ বাড়ানো হলো গাড়ি জড়িয়ে যাওয়ার কারণ। এইভাবে শেষে, এটা একটা লাইন, শেষের অতএব দেওয়া যেটা আছে এটা হচ্ছে একটা লাইন। এগুলো হচ্ছে, এটা হচ্ছে এই লাইনে লিখবে, তারপর অতএব দিয়ে এই লাইনটা হচ্ছে গোটার একটা লাইন। অতএব মানে সিদ্ধান্ত নেওয়া হলো যে গাড়ির গতিবেগ বাড়ানো হলো গাড়ি জড়িয়ে যাওয়ার কারণ। ক্লিয়ার? যেভাবে আছে সেভাবে লিখবে। তো দৃষ্টান্ত হয়ে গেল। এবার হচ্ছে তোমাদের লিখতে হবে সাংকেতিক উদাহরণ, মানে আকার যেটা বলছে সেটাই হচ্ছে এবার তোমাদের লিখতে হবে। তো এখানেও সেম হচ্ছে তোমাদের লিখতে হবে যে পূর্ববর্তী ঘটনা, পরবর্তী ঘটনা। তো এখানে মনে রাখবে যে পূর্ববর্তী ঘটনার মধ্যে তোমাদের হচ্ছে ক্যাপিটাল লেটার লিখতে হবে, বড় হাতের ABC, আর পরবর্তী ঘটনা লিখতে হবে স্মল লেটারে। তো এভাবে ABC, A1BC, দেখো পায়ের নিচে A1 আছে, তো এখানেও A1, A2BC, A3BC। ঠিক আছে? তো পূর্ববর্তী ঘটনা বাড়ার সাথে সাথে পরবর্তী ঘটনা বাড়ছে, এটাই হচ্ছে সহপরিবর্তন। মানে দুটি ঘটনা একসঙ্গে বাড়লে বা কমলে সেটা হয় সহপরিবর্তন পদ্ধতি। ঠিক আছে? অতএব এ হয়, ক্যাপিটাল লেটার এ হয় এর কারণ। ব্যাস হয়ে গেল, আকারটা হয়ে গেল, সাংকেতিক উদাহরণটা হয়ে গেল। এবার হচ্ছে তোমাদের পয়েন্ট হচ্ছে সুবিধা। সুবিধার মধ্যে কী লিখতে হবে? এই সহপরিবর্তন পদ্ধতির কতগুলো সুবিধা রয়েছে, যার মধ্যে এই হচ্ছে একটা হচ্ছে কার্যকারণের পরিমাণ নির্ণয়,
আর হচ্ছে সিদ্ধান্তের নিশ্চয়তা। তো এইভাবে এই পয়েন্টগুলোর আবার মানে ব্যাখ্যা দিতে হবে। এই পয়েন্টটা করেই হচ্ছে তোমরা আবার এগুলো লিখবে। তো যেরকম আছে সেরকম লিখবে। একইভাবে তোমরা পয়েন্ট করবে হচ্ছে অসুবিধাও কতগুলো রয়েছে, সহপরিবর্তন পদ্ধতি অসুবিধা কতগুলো রয়েছে। তো যে অসুবিধাগুলো এখানে উল্লেখ রয়েছে সেগুলো অবশ্যই তোমরা লিখবে, যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখবে। আশা করি নোটটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো সীমিত প্রয়োগ ক্ষেত্র, আরেকটা হচ্ছে আবশ্যিক শর্তকে কারণ মনে করার দোষ। তো সীমিত প্রয়োগ ক্ষেত্রকে সে পয়েন্ট করবে, সেটাও আবার লিখতে হবে। তো এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা লিখে এই পয়েন্ট করে এখান থেকে শেষ হয়ে গেল। তারপর এই পয়েন্টের আবার এগুলো লিখতে হবে। এটা লিখবে, লেখার পর এই নোটটা মোটামুটি সুবিধা অসুবিধা হয়ে গেল, অসুবিধার দুটো পার্ট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার মূল্যায়ন হচ্ছে যে প্রত্যেকটা নোটের শেষে একটু ফিনিশিংটা দিলে একটু ভালো লাগে, যেমন পরিশেষে বলা যায়, সব শেষে বলা যায়, উপসংহারে বলা যায়, সেরকমই পার্ট। তো এই নোটটার অ্যাকচুয়ালি যে বিষয়গুলো চেয়েছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেল। তো সব শেষে এই নোটটার সম্পর্কে শেষে যেটুকু বলা যায় সেটাই। তো এখানে মূল্যায়নে আছে, মূল্যায়ন এখান থেকে লিখে দিল, ব্যাস নোটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমি এই অধ্যায়ে তোমরা দেখবে প্রত্যেকটা নোট আমি দিয়েছি, আসবেই 100%। তো এইভাবে প্রত্যেকটা A to Z লজিক, যে অধ্যায়ে লজিক আছে, যেমন এই অধ্যায়ে লজিক নেই, নোটগুলো মুখস্থ করতে হবে। তারপর যে অধ্যায়ে লজিক আছে পুরো লজিক A to Z তোমরা দেখে নেবে। আশা করি লজিক কোনোদিনও ভুলবে না, আর পরীক্ষায় যতই ঘুরিয়ে আসুক সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের ফুল ক্লাস দরকার।